নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কেসের সংবেদনশীলতার কথা মাথায় রেখে আমরা চরিত্রের সঙ্গে সঙ্গে স্থানের নামও পাল্টে দিয়েছি। হাতিয়ার ধরা হাত কাঁপছিল, চালাও গুলি। কিন্তু হত্যাকারীকে নিজের কাজ করতেই হতো। হত্যাকারী কি কারো প্রাণ নিল, নাকি তাকে কারো প্রাণ নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল? আরে আজ খুব তাড়াতাড়ি যাচ্ছ কলেজে? হ্যাঁ গো, কটা এক্সট্রা ক্লাস আছে। কিন্তু তুমি কোথায় চললে? ওই মালওয়া এলাকার পার্টি কমিটির সাথে একটা মিটিং আছে। ঠিক আছে, আমি বেরোচ্ছি, Okay. দেরি হয়ে যাচ্ছে। বাই বাই। হ্যালো, আমরা মালবাতে পৌঁছে গেছি। ঠিক আছে, আমি বেরোচ্ছি এক্ষুনি। আমি সাথে যাব? না, দরকার নেই। নরেশ দাদা, আমি তো এখানে আপনার কথাতেই এসেছি, তাই না? সাফাই দেওয়ার দরকার নেই। আর একটা কথা ভালো করে শুনে নাও, এখন আমার আর তোমায় দরকার নেই, বুঝেছো? এখানে এত ভিড় কেন? মনে হয় কিছু হয়েছে। মনে হচ্ছে কোনো গড়বড় হয়েছে। এই সরো, পেছনে সরো, পিছনে সরো। আরে পিছনে সরো, হ্যাঁ পিছনে। মারা গেছে স্যার। ওনার পকেটটা চেক করো। এ তো আমাদের নরেশবাবু। নরেশবাবু, ইনি কে? আপনি একে চিনতে পারলেন না? ইনি নরেশবাবু, আমাদের নরেশবাবু। নরেশ শর্মা, আইপিবির জেলা অধ্যক্ষ। বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আর আপনি বাড়ির লোকদের খবর পাঠান। ঠিক আছে। রাজনীতির গড় উত্তরপ্রদেশ। এখানে ফতেপুর থেকে 20 কিলোমিটার দূরে মালওয়া রোডে এক রাজনৈতিক নেতা নরেশ শর্মাকে গুলি করে খুন করা হয়। এই গুলির আওয়াজে অনেকগুলো প্রশ্ন জেগে ওঠে। কিছু প্রশ্ন পুলিশকে সঠিক দিশা দেখাচ্ছিল, আর কিছু পুলিশের চোখে ধুলো দিচ্ছিল। মানে আমরা আমাদের কোনো কাজে মালবা গিয়েছিলাম। জয়নাথ বাবু আমার সঙ্গে ছিলেন। যখন আমরা ফতেপুরে ফিরছিলাম তখন দেখলাম রাস্তাতে ভিড় জমে আছে। নিচে নেমে দেখলাম। মিস্টার নরেশ শর্মার সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? হ্যাঁ, পরিবারের মতোই ছিলাম। ভাইয়ের থেকেও বেশি মানতেন আমাকে। 20 বছর ধরে ওদের বাড়িতে আমার আসা যাওয়া। মালবাতে ওনাদের কিছু জমি আছে, তাতে কনস্ট্রাকশনের কাজ করাতে চাইছিলেন। এই জয়নাথ বাবু কন্ট্রাক্টর, ওনারই কাজটা করার কথা ছিল। মিস্টার নরেশ শর্মা ওখানে আসছিলেন না ওখান থেকে যাচ্ছিলেন? কোনো বিশেষ কাজ ছিল ওনার? যাচ্ছিলেন নাকি আসছিলেন
আমি সেটা জানি না। আমি তো এটাও জানতাম না যে মালভাতে যাওয়ার ওনার কোনো প্রোগ্রাম ছিল। সব সময় উনি সব কথা আমাকে জানাতেন। আমার তো অবাক লাগছে যে উনি আমাকে কিছুই জানালেন না। মা মা কি 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 হয়েছে বাবা? মা বলো না। মনোজ কাকা তুমি বলো না কি হয়েছে। মা তোমাদের বাবা খুন হয়েছে। কি কি করে? ডাক্তারবাবু, আমরা আমাদের নেতার বডি কখন পাবো? এই কি অন্যায় কথা? এত দেরি হবে কেন? দাঁড়ান দয়া করে আপনারা একটু শান্ত হন। পোস্টমর্টম চলছে আর এটা একটা হসপিটাল, অন্য পেশেন্টরাও আছে। দেখুন, উনি আমাদের নেতা, আমরা ওনার বডি দেখবো। আপনাকে এক্ষুনি কি বললাম? পোস্টমর্টম চলছে, পোস্টমর্টম আগে শেষ হতে দিন, তারপর ওনার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বুলেটটা পিঠে ফায়ার করা হয়েছে। দেশি বন্দুক ব্যবহার করা হয়েছে। ওই বন্দুক থেকে সিঙ্গেল ফায়ার করা যায়। মনে হচ্ছে আক্রমণটা হঠাৎ করেই করেছে মিস্টার শর্মা, বোঝার আগেই। না, এটা বলা মুশকিল, কারণ গুলিটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয়েছে, তার মানে মাত্র 1 ফুট দূর থেকে। আসল কথাটা হলো ইন্সপেক্টর, এনার মৃত্যু এই গুলির কারণে হয়নি। হোয়াট? তাহলে কি করে হয়েছে? গুলি করা ছাড়াও এর শ্বাসরোধ করা হয়েছে। এই দেখুন, এর মৃত্যু শ্বাসরোধেই হয়েছে। কোনো ফিঙ্গারপ্রিন্টস? না, ক্লিন জব। মনে হয় গলা টেপার জন্য কোনো কাপড় ব্যবহার করা হয়েছিল। এই হত্যাটা খুব ভেবেচিন্তেই করা হয়েছে। আর একটা অদ্ভুত ব্যাপার ইন্সপেক্টর, কি? ভিকটিমের ব্লাড স্যাম্পেলে ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে। এতে অদ্ভুত কি আছে? প্রায়শই লোক ঘুমের ওষুধ খায়। ট্রেসেস নর্মাল থেকে বেশি, এটাই অদ্ভুত ব্যাপার। শুধু তাই নয় ইন্সপেক্টর, এই টেস্ট বলছে এই ঘুমের ওষুধ খুনের কিছুক্ষণ আগেই নেওয়া হয়েছে। না, কোনো ক্ষত চিহ্নও নেই, কোনো আঘাতের চিহ্নও নেই। আপনারা বডি দেখতে পারেন। স্যার, মার্ডার স্পটে তল্লাশি করছি আমরা, কিন্তু না তো কোনো বন্দুক পাওয়া গেছে, না গুলি। মনে হয় নরেশ শর্মা কারোর সঙ্গে দেখা করার জন্য ওখানে দাঁড়িয়েছিল, আর ওখানেই অ্যাটাক হয়। মনে তো তাই হচ্ছে স্যার। বাইকটাও রাস্তা থেকে 20 ফিট দূরে পড়ে আছে। মনে হচ্ছে ওখানে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বডিতে আর কোনো ক্ষতচিহ্ন নেই। যদি বাইক চালানোর সময় গুলি লাগতো তাহলে পড়ে যাওয়ার পর অনেকগুলো ক্ষত তৈরি হতো। গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে চালানো হয়েছে। আমাকে তো বলেছিল যে মালবা যাচ্ছে পার্টি কর্মকর্তাদের সাথে দেখা করতে। কারণ নাম বলেছিলেন উনি? শুধু এটুকুই বলেছিল যে কর্মকর্তাদের সাথে দেখা করতে যাচ্ছি। বেরোনোর মিনিট 2 আগে একটা ফোন এসেছিল ওনার। হ্যালো, আপনি বলতে পারবেন কার ফোন ছিল? না স্যার, ফোন আসার পরে আমি নরেশ দাদাকে বললাম আমিও যাই, কিন্তু দাদা না করলেন। তাহলে আপনি ওনার ভাই? উনি আমার বাবার মতো স্যার, এমনিতে সম্পর্কে উনি আমার আত্মীয়। মিস্টার নরেশ শর্মার বডি কালকে পেয়ে যাবেন। বেশ কিছু ফর্মালিটিস রয়েছে, হয়ে গেলেই থানা থেকে ফোন যাবে আপনাদের কাছে। অ্যাম্বুলেন্স গাড়ি যা আছে সেটা নিয়ে চলে আসবেন। আমাদের পার্টির মিটিং ছিল ওখানে আজ সকালে? না স্যার, নরেশবাবুর শিডিউলে এরকম কিছু ছিল না। হয়তো নিজে থাকতেই কারোর সঙ্গে দেখা করতে গেছেন, কোনো পলিটিক্যাল লিডারের সঙ্গে বা কোনো কর্মীর সঙ্গে। না স্যার, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আজ অব্দি এরকম ঘটনা কোনোদিন হয়নি যে নরেশবাবু কোনো মিটিং করছেন অথচ সেই ব্যাপারে অমিতাভবাবু কিছু জানেন না। এটা তো একেবারে অসম্ভব ইন্সপেক্টর, যে ওনার পার্টির কোনো মিটিং ছিল আর আমি সেটা জানি না। কিন্তু উনি ওনার স্ত্রীকে বলে যান উনি মালোয়া যাচ্ছেন।
কর্মকর্তাদের সঙ্গে মিটিং আছে, আর বেরোনোর আগে ওনার কাছে একটা ফোনও আসে। এই কথাটা তো আমার একেবারে আজব লাগছে। কেন? বৌদি মানে ওনার স্ত্রী কবিতা শর্মা গভর্নমেন্ট গার্লস কলেজের একজন অধ্যাপিকা। তো ব্যাপারটা এরকম ইন্সপেক্টর, যে আমাদের দাদা রাজনীতির কোনো বিষয়ে তাঁর স্ত্রীকে বলতেন না। আর এই জন্য আমার খুব অবাক লাগছে যে উনি বৌদিকে এই কথাটা কেন বললেন, যে উনি পার্টি মিটিং এর জন্য মালবা যাচ্ছেন। তাহলে মিসেস নরেশ শর্মা, তার মানে আপনার কবিতা বৌদি মিথ্যে বলছে? না না, এ আপনি কি বলছেন? আমি তো এই কথাটা এই জন্য বলছি যে হঠাৎ করে কথাটা কেন বলবেন? আর আমার দাদার মালবাতে এমন কি কাজ ছিল? হয়তো এখানে কারোর সঙ্গে দেখা করার ছিল, সেই জন্য বাইক দান করিয়ে অপেক্ষা করছিলেন। আর যেই দেখা করতে এসেছিল সে কথা বলে ব্যস্ত রেখেছিল। আর হতে পারে অন্য আরেকজন ওই ঝোপের পেছনে লুকিয়েছিল, সে ওখান থেকে নরেশ শর্মার পিঠে গুলি চালায়। স্যার, তাহলে উনি এরম হয়ে পড়তেন। কিন্তু লাশটা তো ওই ঝোপের মধ্যে পাওয়া যায়, যেটা এখান থেকে অনেকটাই দূর। টেনে নিয়ে গেছে হয়তো, ঝোপের দিকে কেউ সচরাচর লক্ষ্য করে না। যদি টেনে নিয়ে যায় তাহলে এখানে রক্তের দাগ লেগে থাকার কথা। মিস্টার শর্মাকে গুলি করা হয়, অনেকটা রক্ত বেরিয়েছিল ওনার। অন্তত এই রোডের ওপরে তো রক্তের দাগ থাকার কথা ছিল, কিন্তু নেই। স্যার, হতে পারে পড়ে যাওয়ার আগে কেউ ওনাকে ধরে ফেলেছিল আর লাশ এই ঝোপের মধ্যে ফেলে দেয়। কিন্তু কেন, কিসের জন্য? আর মারা যাওয়ার কিছুক্ষণ আগেই নরেশ শর্মা অনেকগুলো ঘুমের ওষুধ খান। স্যার, নরেশ শর্মা ঘুমের বড়ি খেয়ে বাইক চালাচ্ছিল, এই ব্যাপারটা মেনানো একটু কষ্টকর। হয়তো জোর করে কেউ খাইয়েছে, কিন্তু কেন? আসল ব্যাপারটা কি? আর ওই লাস্ট কলটা মিস্টার নরেশ শর্মাকে কে করেছে? নরেশ শর্মার মোবাইল ডুয়েল সিমওয়ালা, আর আমি 2 নম্বরের কল রেকর্ড সে পাঠিয়েছি। লোকজন আমাদের যা কিছুই বলেছে তার মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে, আর মিথ্যে কথা দিয়ে একটা নকল গল্প তৈরি করছে। পলিটিক্যাল লিডার নরেশ শর্মা হত্যা রহস্য ক্রমশ জটিল হয়ে উঠছিল। ইনভেস্টিগেশন জোর কদমে চলছিল, আর একটার পর একটা অনেক প্রশ্ন উঠছিল। কিন্তু এই প্রশ্নগুলোকে উত্তর দিয়ে সম্পূর্ণ করতে এখনো প্রচুর উত্তর পাওয়া বাকি ছিল। নরেশবাবুকে কে না চিনত স্যার, আর আমার সঙ্গে তো ওনার দারুণ সম্পর্ক ছিল। আপনার কাছ থেকে ঘুমে বড়ি কিনতেন? না, কখনোই না। নিজেও কখনো কেনেননি, আর ওনার বাড়িতেও কখনো ডেলিভারি করা হয়নি। মোটরসাইকেল চালানোর খুব শখ ছিল দাদার। ঘুমের কোনো সমস্যা ছিল? ঘুমের ওষুধ খেতেন? না তো, কখনো না। ব্লাড প্রেশারের প্রবলেম ছিল, তার ওষুধ খেত, কিন্তু ঘুমের ওষুধ কখনো খায়নি। কবিতা দেবী, সেই দিন সকালে মালওয়াতে কোনো পার্টি মিটিং ছিলই না। হতে পারে উনি ওখানে অন্য কারোর সঙ্গে দেখা করতে গেছিলেন। আপনি কি বলতে চাইছেন ইন্সপেক্টর? আমি শুধু জিজ্ঞাসাবাদ করছি। এমন কিছু তো হয়েইছে যা আমাদের থেকে লুকোনোর চেষ্টা করা হচ্ছে। ইন্সপেক্টর, আপনি সোজাসুজি বলুন না, আপনি কি জানতে চাইছেন? দেখুন, মার্ডারটা প্ল্যান করে করা হয়েছে। মিস্টার নরেশ শর্মাকে ফোন করে মালওয়াতে ডাকা হয়েছিল, আর উনি যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় ওনাকে কেউ থামান, ওখানেই ওনাকে খুন করা হয়। অদ্ভুত ব্যাপার হলো যে খুনের কয়েক মিনিট আগেই ওনার শরীর থেকে অনেকগুলো ঘুমের ওষুধ পাওয়া যায়। তারপর কাছ থেকে পিঠে একটা গুলি করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওনার মৃত্যু হয় গলা টেপার ফলে। অতএব বিষয়টা পরিষ্কার, আমাদের মনে অনেক প্রশ্ন উঁকি মারছে। স্যার, এটা মনে রাখবেন যে আমার বাবা একজন সেলফ মেড মানুষ ছিলেন, একদম গ্রাসরুট লেভেল থেকে প্রচুর পরিশ্রম করে পার্টির এত বড় দায়িত্ব একাই সামলাচ্ছিলেন। এটা তো খুবই ভালো কথা, কিন্তু এটা তুমিও জানো, মানুষ যত সাফল্য পায় তার শত্রুও দিন দিন বাড়তে থাকে। আমি বিশ্বাসই করছি না যে তোমার বাবার সঙ্গে কারো শত্রুতা ছিল না। কখনো কেউ ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল বা শত্রুতা? এরকম তো দাদা কখনো বলেননি কিছু। ওর তো কখনো কারোর সাথে শত্রুতা ছিল না, বরং সবার সাথে খুব ভালো রিলেশন ছিল। কবিতা দেবী, প্লিজ আমাদের এতটা বোকাও মনে করবেন না। ইন্সপেক্টর, আমি তো আপনাকে বলছি ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আপনি এলাকায় যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন, সবার সাথে ওর ভালো সম্পর্ক ছিল।
স্যার, প্রথম খবর হলো নরেশবাবু আর তার স্ত্রী কবিতার মধ্যে প্রচুর মনোমালিন্য ছিল। পার্টির লোকজন কানাঘুষো করছে। ঠিক কি বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা ছিল? ওই মনোজ ঝাকে নিয়ে। নরেশ দাদা, আমি তো এখানে আপনার কথাতেই এসেছি, তাই না? এখন তোমাকে আমার আর দরকার নেই, বুঝেছো? এই মনোজ ঝা ওনার দুঃসম্পর্কের আত্মীয় ছাড়াও আর কোনো সম্পর্ক ছিল দুজনের মধ্যে? গত 10 বছর ধরে মনোজ ওনার বাড়িতে রয়েছে। নরেশবাবু নিজেই ডেকেছিলেন থাকার জন্য। কেন? স্যার, রাজনৈতিক ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? ভরসা। আর সাধারণত মানুষ নিজের রক্তের সম্পর্কের উপরই বেশি ভরসা করে। তো এই রক্তের সম্পর্কের ওপর ভরসা ভাঙলো কখন? এই 1-1.5 বছর আগে হবে স্যার। কিন্তু মনোজ ঝা ওখান থেকে যায়নি, থেকে যায়। আর কিছু? মালওয়াতে একটা বিশাল বড় জমি কিনেছিলেন নরেশবাবু, একটা বিল্ডিং বানাচ্ছিলেন ওখানে। আর ফতেপুর চক মার্কেটে একটা রেডিমেড কাপড়ের দোকান আছে ওনার। ওনার পার্টনার বেশ বড় লোক পার্টি। কে? কুরেশি বাবু। দুজনের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু 6 মাস আগে কিছু একটা হয়েছিল। কি হয়েছিল তাড়াতাড়ি বলো আমাকে। ওই যে রেডিমেড কাপড়ের দোকান ছিল, কুরেশি বিক্রি করতে চাইছিল আর নরেশবাবু তার বিরোধিতা করছিলেন। কিন্তু ওনার স্ত্রী তো খুব বড় মুখ করে বলছিলেন ওনার স্বামীর সঙ্গে সবার ভালো সম্পর্ক, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। স্যার, ওই যে অমিতাভ তিওয়ারি আছে না, ওর পেটের ভিতরে প্রচুর কথা রয়েছে। নরেশবাবুর সব থেকে কাছের লোক তো ওই ছিল। মা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ বাবা, তোরা দুজনও নিজেদের খেয়াল রাখিস। যেটা হয়েছে তা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। কিন্তু তোদের বাবার ইচ্ছে ছিল যে তোরা দুজন খুব পড়াশুনো কর, তাতে যেন কোনো বাধা না আসে। মা, তুমিও তাড়াতাড়ি কলেজ আবার জয়েন করে ফেলো। পড়ানোর মধ্যে বিজি থাকলে ডিপ্রেশন থেকে দূরে থাকবে। বাবা, তোমরা একদম চিন্তা করো না এই ব্যাপারে। মনোজ কাকা আছে তো এখানে, তোমাদের মায়ের পুরো খেয়াল রাখবো আমি। আচ্ছা মা, আমরা চললাম। চলো অমৃতা। যদিও কথাটা এখন বলা ঠিক নয়, কিন্তু প্রয়োজনীয়। পরে অনেক অসুবিধা হবে। কি? ইন্স্যুরেন্স ক্লেম ফাইল করতে হবে খুব তাড়াতাড়ি, আর এসব ক্ষেত্রে দেরি করলে না অসুবিধা হয়। স্যার, সব কল চেক করেছি। লাস্ট কলের কি স্ট্যাটাস? স্যার, এই নাম্বার 44468789 সুইচ অফ দেখাচ্ছে। সার্ভিলেন্সে দিয়েছি। আমার মনে হচ্ছে এটাই শেষ কল। এই কলটাই আমাদের এই মার্ডার কেসটা সলভ করতে সাহায্য করবে। এবার পালা অমিতাভ তিওয়ারির। হ্যাঁ, বসুন ইন্সপেক্টর। আপনার খবর একেবারে ঠিক। আমাদের দাদা একেবারে চাইতেন না যে মনোজ ঝা ওনার সাথে কাজ করে। কেন? দাদা ওর কাজে একদম খুশি ছিলেন না। 10 বছর পরেও এই অসন্তোষের কারণ? ইন্সপেক্টর, আপনি ঠিক কি খুঁজতে চাইছেন? একটা করে সবকিছুই। কিন্তু সবার প্রথম এটাই, মনোজকে বের করে দেওয়ার পরেও ওনার বাড়িতে মনোজ কি করছিল? দাদা, যদি আমার কথা শোনেন তাহলে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাবেন না। মনোজ ঝা একজন মামুলি লোক। মামুলি লোক? মামুলি লোক? সালা আমার বাড়িতে গেঁড়ে বসে আছে, কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার পরেও কেন? কেন? কেন না তোমার বৌদি প্রশ্রয় দিচ্ছে ওই শালাকে। দাদা, আমাকে যদি আর প্রয়োজন না হয় আমি চলে যাচ্ছি এখান থেকে। আমিও সেটাই চাই, চলে যাও তুমি। মনোজ, নিন বসুন। খাওয়া মাঝপথে ফেলে এভাবে উঠতে নেই। আপনি বসুন আর খাবার খান। আচ্ছা, উনি কি করেছেন এমন যে উনি বাড়ি ছেড়ে যাবেন? কেননা আমি বলছি সেই জন্যে। মনোজ এখান থেকে কোথাও যাবেন না। এটা আবার কোনো কথা নাকি? সব ব্যাপারে তোমার খামখেয়ালি চলবে না। 9 বছর আগে তুমি নিজে ওনাকে এখানে এনেছিলে। পার্টির, এই বাড়ির সমস্ত দায়িত্ব উনি পালন করেছেন। আর আজ হঠাৎ তুমি বলছো চলে যাও, কেন? ভালো করে শুনে রাখো, আমি ওকে এখানে এনেছিলাম আর আমি ওকে এখান থেকে তাড়াচ্ছি। তুমি বুঝেছো? দেখো, হতে পারে যে এনাকে তোমাদের পার্টিতে কোনো প্রয়োজন নেই, কিন্তু এই বাড়ির সমস্ত দায়িত্ব উনি পালন করে এসেছেন। আমার ওনাকে দরকার। উনি কোথাও যাবেন না। এই লোকটার উপর একদমই ভরসা করা যায় না, একদম না। দাদা, কোনো অসুবিধে হচ্ছে, কোনো অশান্তি হচ্ছে, তাহলে আমাকে বলুন না, আমি তো আছি।
কিসের দুশ্চিন্তা? আর নরেশ শর্মার ঠিক কিসের ভয় ছিল যে উনি মনোজকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন? দেখুন ইন্সপেক্টর, কিছু কথা গোপন রাখতে হয়। বলা তো দূর, অস্ত চিন্তা করাও যায় না। পুলিশের জন্য নয়, আমরা ভাবাই আর কথাও বের করি। তো সবার প্রথমে আপনি এটা বলুন যে কবিতা দেবীর সঙ্গে মনোজবাবুর কোনো চক্কর চলছিল? দেখুন ইন্সপেক্টর, এরকম কোনো কথা তো খোলাখুলি সামনে আসেনি, কিন্তু হ্যাঁ, আমাদের দাদা এই ব্যাপারটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু আসল ভয় কিসের ছিল? এই যেমন মনোজ ঝা ওনার জায়গা নিয়ে নেবে। কিসের জায়গা? আর ঘর আর পলিটিক্স তো আলাদা কিছু নয়। তাহলে সত্যিই কি মিস্টার নরেশ শর্মার এই ব্যাপারে ভয় ছিল যে মনোজ ঝা ওনার বাড়ি আর ওনার কাজ দুটোর ক্ষেত্রেই বিপদের কারণ? ভয় তো ভয় হয় ইন্সপেক্টর, আর প্রায়শই বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এসবের। এই দোকানটাই স্যার 6 মাস ধরে বন্ধ পড়ে রয়েছে, কোনো ব্যবসায়ী হচ্ছে না। তার আগে স্যার 4 বছর আগে যখন নরেশবাবু আর কুরেশি সাহেব দুজন মিলে এই দোকানটা খুলেছিলেন, সেই সময় যেন মা লক্ষ্মী দোকানে এসে বসেছিলেন। মানে গোটা মার্কেটে এটা একমাত্র দোকান যেখানে বহু দূর থেকে লোকজন জামা কাপড় কিনতে আসতেন। তারপর কি সাহেব, কাস্টমারদের দরাদরি তো দোকানের জন্য ভালোই, কিন্তু দোকানদাররা যদি নিজেই দরাদরি করতে শুরু করে তাহলে মানে সর্বনাশ হতে চলল। মানে স্যার, এই দোকানটা তো বেশ ভালোই চলছিল, কিন্তু আরও দুজন দোকানদার ছিল, ওরা নড়ে চড়ে বসলো। ওরা ভাবলো আমরা কেন পিছনে থাকবো। তারপর স্যার ধীরে ধীরে এই মার্কেটে একটার পর একটা কাপড়ের দোকান খুলতেই থাকলো। ভাবুন একবার, নরেশবাবু আর কুরেশি সাহেবকে তাহলে কতটা লোকসান করতে হতো। এই ক্ষতি নিয়ে কুরেশি বা নরেশ শর্মার মধ্যে কখনো ঝগড়া বিবাদ বা মনোমালিন্য লক্ষ্য করেছো কি তুমি? স্যার এটার আপ টু ডেট খবর তো আপনাকে একজন মানুষই দিতে পারবে। কে? মুরলীধর। সে কে? স্যার ওই তো এই দোকানটা চালাতো। মানে মুরলীদা এই দুজনের মধ্যিখানে একজন রেফারির মতো কাজ করতেন। এরা দুজন লড়াই করতো আর মুরলীদা দোকান চালাতো। আমি এটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছি, পুলিশ ক্লিয়ারেন্সের দরকার। খুব স্বাভাবিক স্যার, ইন্স্যুরেন্স ক্লেম করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। হত্যা সাধারণ ব্যাপার নয়। কবিতা দেবী, আপনার স্বামী যখন সকাল সকাল মিটিংয়ের জন্য বেরোচ্ছিলেন, বেরোনোর আগে উনি একটা ফোন কল পান। আপনি এই কথাটা আর কতবার বলবেন ইন্সপেক্টর? ততক্ষণ বলবো যতক্ষণ না আমরা জানতে পারি যে এই ফোন কলটা কে করেছিল। ওই ফোন কল মালওয়া রোড আর আপনার স্বামীর মধ্যে জট। সবচেয়ে বড় প্রমাণ এটা জানার জন্য যে মিস্টার নরেশ শর্মার হত্যা কে করেছিলেন, কেন করেছিলেন বা করানো হয়েছিল। তার মানে আপনি আমাদের বিশ্বাস করছেন না? আছে। এর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন? কোনো ব্যাপার নেই, অথবা আছে। কি মনোজবাবু, কিছু আছে? কবিতা দেবী, আপনার স্বামীর ঘরোয়া জীবন আর ওনার রাজনৈতিক জীবনের ব্যাপারে অমিতাভ বাবু সবই জানতেন, কিন্তু এই মিটিংটার ব্যাপারেই উনি কিচ্ছু জানতেন না। হয়তো নরেশ দাদাই কিছু বলেনি। কেন? ভরসা করতে পারেনি অমিতাভ তিওয়ারিকে। ঠিক তেমন করে যেমন আপনার ওপর থেকে উঠে গেছিল। পরিষ্কারভাবে উনি আপনাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, কিন্তু তাও আপনি জাননি। কেন জানতে পারি? শর্মা পরিবারের সঙ্গে আপনার কিসের এত ঘনিষ্ঠতা? এবার বুঝেছি, নোংরা আর কুরুচিকর কথায় পুলিশও বিশ্বাস করে। এই সব কথার কোনো ভিত্তি নেই ইন্সপেক্টর, এই সব কথা পুরোপুরি বানানো। অদ্ভুত ব্যাপার, আমার সা বলার আগেই আপনারা সারেগামা পা পর্যন্ত পৌঁছে গেলেন। যদি এই কথাটার কোনো ভিত্তি না থাকে, মিথ্যে হয়, তাহলে আপনারা দুজন এত টেনশন করছেন কেন? প্রতাপ, আমি মনোজ ঝা আর কবিতা শর্মা দুজনের সেলফোন রেকর্ড চাই। প্রত্যেক কল স্ক্যান করো, এভরি সিঙ্গেল কল। ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা, ওই মুরলীধরের সন্ধান পেয়ে গেছি যে কুরেশি আর নরেশ শর্মার দোকান চালাতো। সেই দোকানটা যেটা বেচার জন্য দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। ঠিক আছে, ওকে থানায় নিয়ে এসো। স্যার ওই দোকানটার কি হবে? আগে ব্যাপারটা তো একটু স্থিত হতে দাও, তারপর ওই মনোজবাবুর সাথে একটা বোঝাপড়া করে নেব। এখন তো নরেশবাবুর বিজনেসটা ওই দেখাশোনা করবে, অন্তত ততদিন যতদিন না নরেশবাবুর ছেলে বড় হয়ে উঠছে। স্যার দোকানটাও তো বন্ধক পড়ে আছে। এই বিজনেসে নরেশ শর্মার সাথে পার্টনারশিপ করাই উচিত হয়নি।
স্যার বিজনেস যখন শুরু হয়েছিল তখন দুজন আপন ভাইয়ের মতোই থাকতো, কখনো কোনো প্রবলেমই হয়নি দুই পার্টনারের মধ্যে। দুজনের মধ্যে সমস্যা কবে শুরু হয় আর কেন? স্যার সত্যি বলতে কি গত 1 বছর ধরে ব্যবসাটা খুবই মার খাচ্ছিল। তার মধ্যে একটা কারণ নরেশবাবুর কনস্ট্রাকশনের বিজনেস, আর তাছাড়াও কুরেশি বাবুর আরো 5-6টা বিজনেস রয়েছে। এই ব্যবসাটায় কেউই খুব একটা মনোযোগ দিতেন না, তার উপরে কম্পিটিশন। গত 1 বছরে আরো 6-7টা নতুন দোকান হয়ে গেছে। কি নিয়ে ঝগড়া বাঁধে? স্যার কুরেশি বাবু চাইতেন যে ব্যবসাটা অন্য কাউকে বিক্রি করে দেওয়া হোক, আর নরেশবাবু চাইতেন দোকান না বিক্রি করে ব্যবসাটা চালিয়ে যেতে। যখন ব্যবসা চলছিল না তখন নরেশ শর্মা দোকান বিক্রি করতে চাইছিল না কেন? স্যার নরেশবাবু দোকানটা বিক্রি করতে পারতেন না, কারণ উনি দোকান বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলেন নিজের কনস্ট্রাকশনের ব্যবসার জন্য। স্যার কবিতা শর্মা আর মনোজ ঝার ফোন রেকর্ড থেকে এমন কিছু পাওয়া যায়নি যেটা নরেশ শর্মার হত্যার দিকে কোনো রকম ইঙ্গিত করে। হয়তো এদের ফোন কলের মধ্যে ষড়যন্ত্র দেখা যাচ্ছে না, কিন্তু ষড়যন্ত্র তো হয়েছে, একটা গভীর ষড়যন্ত্র, যার মারফত নরেশ শর্মাকে একটা জায়গায় ডাকা হয় আর গুলি মারা হয়। হ্যালো। কিন্তু তার উপর ওনার শরীরে ঘুমের ওষুধ পাওয়া গেল কেন? প্রতাপ, ষড়যন্ত্র তো করা হয়েইছে। স্যার এই নাম্বার 44468789 এখনো সুইচ অফ দেখাচ্ছে, কিন্তু সার্ভিলেন্স চলছে, কালকের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। নরেশ শর্মা মার্ডার কেস পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। হত্যাকারী তো দূর, হত্যার কারণ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর তারপর হঠাৎই একটা সূত্র পাওয়া গেল, আর এটা এমন একটা সূত্র যা মৃত নরেশ শর্মা খুন হওয়ার আগে শর্মা মার্ডার কেস পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। হত্যাকারী তো দূর, হত্যার কারণ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর তারপর হঠাৎই একটা সূত্র পাওয়া গেল, আর এটা এমন একটা সূত্র যা মৃত নরেশ শর্মা খুন হওয়ার আগে নিজেই দিয়েছিলেন। আমি আপনাকে এটা জানাতে চাই যে আমার জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমাকে প্রাণে মেরে দেবার পরিকল্পনা চলছে। আমার এক্স বিজনেস পার্টনার এম.এ. কুরেশি আর এলএন পার্টি লিডার মাজিদ সালাউদ্দিন আর কিছু ব্যাংক অধিকর্তা হয়তো আমার প্রাণ নাশের চেষ্টা করবে। আমি যথেষ্ট ভীত হচ্ছি, বাঁচা শক্ত হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি নিরাপত্তা চাই। স্যার এটা তো 31শে অক্টোবর 2012 ডেট, ঠিক হত্যার একদিন আগে। চিঠি লেখার বদলে ফোন করতে পারতেন তো, বা নিজে আসতে পারতেন। স্যার কুরেশি নরেশ শর্মার এক্স বিজনেস পার্টনার, এনাকে তো তদন্ত করাই হচ্ছে। এখন ওই নতুন নামটা এলো, বিরোধী পার্টি লিডার মাজিদ সালাউদ্দিন, প্রভাবশালী ব্যক্তি। কিন্তু স্যার কোনো ব্যাংক আধিকারিক হত্যা ষড়যন্ত্রে ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছে না স্যার। স্যার আমাদের নরেশ শর্মার স্ত্রী কবিতা শর্মার উপরেও সন্দেহ রয়েছে, আর ওনার এক দুঃসম্পর্কের আত্মীয় মনোজ ঝা ওনার উপরেও। স্যার আমাদের মনে হয় ওরা দুজনেই এর সঙ্গে যুক্ত। কিন্তু নরেশবাবুর চিঠিতে তো এদের উল্লেখ নেই। হতে পারে কবিতা আর মনোজ ঝায়ের মামলা ইনভেস্টিগেশনকে বিপদে চালাবার চেষ্টা করতে পারে। মিস্টার নরেশ শর্মা হত্যার ঠিক একদিন আগে পুলিশ প্রোটেকশনের জন্য একটা চিঠি দিয়েছিলেন, অথচ মনোজ ঝা বা ওনার স্ত্রী কেউই তার প্রাণ সংশয়ের ব্যাপারে কিছু জানতেন না। আর না ওনার সহকারী অমিতাভ তিওয়ারি এই ব্যাপারে কিছু বললেন। তবে কি তারা এই প্রাণ সংশয়ের ব্যাপারে জানতেন না, নাকি জানতেন আর ইচ্ছে করে আমাদের কাছে লুকাচ্ছেন? হ্যালো। মিস্টার নরেশ শর্মা এসপি সাহেবকে চিঠি লিখেছিলেন পুলিশ প্রোটেকশনের জন্য, আর বলেছিলেন ওনার প্রাণের ঝুঁকি রয়েছে। আপনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন? একদম না ইন্সপেক্টর, এরকম তো কোনো কথা হয়নি আমাদের মধ্যে। মানে ওনার প্রাণ সংশয় ছিল এমন কোনো কথা লিখেছিলেন উনি? দেখুন, প্রশ্ন করা আমাদের কাজ, আর খুব তাড়াতাড়ি অনেক প্রশ্ন আপনার কাছে আসতে চলেছে। একটা কথা বারবার আমাকে ভাবাচ্ছে, এই চিঠিটা কি সত্যিই নরেশ শর্মা লিখেছিলেন, নাকি এটাও কোনো ষড়যন্ত্রের অংশ, নাকি চিঠিটা জাল? মনে হচ্ছে ভাগ্য মিস্টার নরেশ শর্মাকে আগেই এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল যে ওনার প্রাণের ঝুঁকি রয়েছে। কিন্তু ও তো আমাকে কখনো এমন বিপদের কথা বলেনি। আর এনাকেও নিশ্চয়ই বলেননি। ইন্সপেক্টর, আপনি প্রত্যেকবার জোর করে বোঝাতে চাইছেন এটাই যে নরেশ দাদার মৃত্যুতে আমার হাত রয়েছে। আমি বুক ঠুকে বলছি এই ক্ষেত্রে আমার কোনো হাত নেই। আমি তো সবসময় ওনার ভালো চেয়েছি। তবে যেই খারাপ চেয়েছে সে খুব ভালোভাবে কাজটা করেছে। দেখুন, যতক্ষণ না পর্যন্ত আমরা উপযুক্ত প্রমাণ পাচ্ছি, আমাদের সন্দেহের খাতায় সবাই রয়েছে। শুধু একবার জানতে পারি লাস্ট কলটা কে করেছিল ওনাকে, আর মালওয়াতে কে দেখা করতে ডেকেছিল। ওনার চিঠিতে কোনো ব্যাংক আধিকারিকের কথা রয়েছে। এর মানেটা কি? এমন কি করেছিলেন মিস্টার শর্মা ওনার সঙ্গে যে সে ওনাকে মারতে চায়? ইন্সপেক্টর, আমি তো আপনাকে আগেই বলেছি আমার কোনো আইডিয়াই নেই।
ম্যাডাম, আমাদের নরেশ শর্মার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাই। আমরা খতিয়ে দেখতে চাই যে ওনার স্থাবর বা অস্থাবর কি ছিল বা ছিল না। হ্যালো, মাজিদ বাবু নমস্কার। ফতেপুর থানা থেকে ইন্সপেক্টর বলছি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব বলুন, কি মনে করে? আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় চলে আসুন। আর যদি আপনি বলেন তো আমিও আপনার থানায় চলে আসতে পারি। কিন্তু ঠিক কি ব্যাপারে দেখা করতে চান ইন্সপেক্টর সাহেব? নরেশ শর্মা মার্ডার কেসের ব্যাপারে। এই ব্যাপারে আমি কিভাবে সাহায্য করতে পারি? আসলে মাজিদ বাবু, নরেশ শর্মার প্রাণের ঝুঁকি ছিল। কার থেকে? আপনার থেকে। আর এই কথাটা উনি নিজে বলেছেন। নরেশ শর্মার প্রাণের ঝুঁকি ছিল। কার থেকে? আপনার থেকে। আর এই কথাটা উনি নিজে বলেছেন। এমন কোন শত্রুতা ছিল ওর সঙ্গে যে মরার সময় আমার নামটাকে জড়াতে হলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমি এখনই পৌঁছে যাচ্ছি ওখানে। ঠিক আছে। একে তো এত বড় ধোঁকা দিল আমাকে, আর এখন নিজের মৃত্যুতেও জড়িয়ে দিচ্ছে আমাকে। এবার এই ব্যাংকের ঝামেলাটা কি? আমি কি করে জানবো? আমার সাথে তো কথা বলেই বন্ধ করে দিয়েছিলেন। সব কাজের জন্যই অমিতাভ তিওয়ারিকেই মনে পড়তো তার। উনিই জানবেন হয়তো। হ্যাঁ বৌদি বলুন। এই ব্যাংকের কথাটা কি শোনা যাচ্ছে? ওর কোনো ব্যাংক ম্যানেজারকে নিয়ে ভয় ছিল? এসব কি বাজে কথা? এরকম হতে পারে না। এইসব ব্যাপারে তো আমি কিছু জানি না। জানো না মানেটা কি? তুমি তো ওর সবচেয়ে কাছের ছিলে না? সেটা তো ঠিকই আছে বৌদি, কিন্তু আমাকে এইসব ব্যাপারে আরো 2-4 জনের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এই ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। অমিতাভ তিওয়ারি, মিথ্যে কথা বলা, কথা ঘোরানো বন্ধ করো। আমি জানি ওর কিছু ফিনান্সিয়াল ইস্যু ছিল, এত দূর পর্যন্ত সেটা আমি জানতাম না। একমাত্র তুমি সেই সমস্ত কথা জানতে। বৌদি আমি সত্যি অনেক কিছু জানি, কিন্তু এই ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। আমাকে ক্ষমা করে দেবেন। নরেশ শর্মার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি স্যার, কিছু পাইনি। তাহলে ব্যাংক থেকে ওই হুমকির ব্যাপারটা? স্যার লোন তো ছিল ওনার, টোটাল 60 লাখ, সুদ সমেত প্রায় 1 কোটি টাকা। প্রতাপ, 1 কোটি টাকা অনেকটা বড় অঙ্ক। হতে পারে ব্যাংকের লোকেরা ওনার পেছনে পড়েছিলেন টাকার জন্য, বা হতে পারে ব্যাংক থেকেই প্রাণে মারার হুমকিও দিয়েছিল। স্যার হতে পারে হুমকি কেউ দিয়েছিল আর গুলি চালিয়েছিল অন্য লোক। আর হতে পারে ট্রিগার চাপাই হয়নি, কেউ চাপতে বাধ্য করেছিল। আর নরেশবাবুর স্ত্রী বলছেন যে ওনার সঙ্গে কারো শত্রুতাই ছিল না, একজনের সঙ্গেও না। ওর কারুর সাথে কোনো শত্রুতা ছিল না। আপনি এলাকায় যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন, সবার সাথে ওর ভালো সম্পর্ক ছিল। আর আমরা যত তদন্ত করছি না, একের পর এক শত্রুতা, মনোমালিন্য, ঝগড়া বেরিয়ে পড়ছে। আর হ্যাঁ, বাড়িতেও শান্তি ছিল না। নিজের লোককেই বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন। শুধু এই নয়, মিস্টার নরেশ শর্মার মতে কিছু ব্যাংকের লোক ওনাকে হুমকি দিচ্ছিল। তার ওপরে ঘুমের ওষুধের রহস্য, কাছ থেকে করা গুলি আর গলা টিপে করা হত্যা। অদ্ভুত একটা খিচুড়ি তৈরি হচ্ছে প্রতাপ। হ্যালো স্যার, 44468789 এই নাম্বারটা ট্র্যাক হয়ে গেছে। হ্যালো, কার নাম্বার? স্যার, নরেশ শর্মার। নরেশ শর্মার নিজের? ইয়েস স্যার। ওই সিম কার্ড নরেশ শর্মার নামেই রেজিস্টার আছে, অ্যাড্রেসটাও ওনারই। স্যার সিম কার্ড নরেশ শর্মারই আর অ্যাড্রেসও ওনারই, 44468789। কেউ খুব বড় খেলা খেলছে প্রতাপ। কেউ মিথ্যে কথা বলছে, কেউ গল্প তৈরি করছে, আর অবশ্যই কাউকে না কাউকে ট্রিগার চাপতে বাধ্য করা হয়েছে। এটা নিশ্চিত যে নরেশ শর্মা মালওয়া রোডে কারো জন্য অপেক্ষা করছিলেন। মালওয়া, যেটা ফতেপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সেই রহস্যময় ব্যক্তিটি কে যার সঙ্গে নরেশ শর্মা দেখা করতে গিয়েছিলেন? এমনটা মনে হচ্ছিল যে সেই লোকটাই নরেশকে ফোনও করেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এটাই যে শেষ কল করা নাম্বারটি নরেশের নিজের নামেই রেজিস্টার্ড ছিল, আর অ্যাড্রেসও নরেশ শর্মারই ছিল। যা দেখা যায় অনেক সময় তা ঘটে না, আর যা সত্যি ঘটে
তা সহজে দেখা যায় না। এই রহস্যময় কেসে কিসের চক্রান্ত হয়েছিল, আর নরেশ শর্মা মারা গেলে কে বেশি লাভবান হতো, আর কতটা লাভবান হতো, আর যেই হাতটা গুলি চালিয়েছিল সেই হাতটা কাঁপছিল কেন? কাল আমরা আপনাদের দেখাবো ইউপির ফতেপুরের গায়ে কাটা দেবার মতো এই ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাতে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় তথা শেষ পর্ব এমন একটা রহস্যময় মার্ডার কেসের, যেটা ফতেপুর ইউপিতে হয়েছিল। ফতেপুর উত্তরপ্রদেশ। এখানকার স্থানীয় পলিটিক্যাল লিডার নরেশ শর্মার দেহ পুলিশ মালওয়ায় উদ্ধার করে। ঠিক তখনই নরেশ শর্মার পরিচিত অমিতাভ তিওয়ারি ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। উনি নরেশের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। নরেশের পরিবার এবং পার্টির অন্যান্য কর্মীরা হসপিটালে জড়ো হন। পোস্টমর্টেম রিপোর্ট সবাইকে অবাক করে দেয়। জানা যায় যে নরেশ শর্মার পিঠে দেশি বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল, আর তারপর তাকে গলা টিপে খুন করা হয়। একই সাথে নরেশ শর্মার রক্তের মধ্যে ঘুমের ওষুধের ভারী ডোজের ট্রেসও খুঁজে পাওয়া যায়, যা খুনের কিছুক্ষণ আগেই ওনার শরীরে প্রবেশ করানো হয়েছিল। এই রিপোর্টে পুলিশের মাথা ঘুরে যায়। পুলিশ ক্রাইম সিনে আবারও যায়। সেখানে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে নরেশ শর্মাকে মোটরসাইকেল চালানোর সময় গুলি করা হয়নি। বাইক থামে, হত্যাকারীদের সঙ্গে কথা হয়, তারপর খুন করা হয়। হয়তো দুজন এই খুনে যুক্ত ছিল। পুলিশ প্রথমে নরেশ শর্মার বিধবা স্ত্রী কবিতা শর্মার সঙ্গে কথা বলে জানতে পারে যে উনি শুধু এইটুকুই জানেন যে নরেশ সেদিন মালওয়া যাচ্ছিলেন কোনো এক পার্টি কর্মকর্তার সঙ্গে মিটিং করতে। কিন্তু পার্টি কর্মকর্তারা পরিষ্কার অস্বীকার করেন আর বলেন যে সেই দিন সকালে মালওয়ায় কোনো পার্টি মিটিং ছিল না। অমিতাভ তিওয়ারি, নরেশের সবচেয়ে বিশ্বস্ত লোক, সেও এটাই বলে নরেশের যদি কোনো মিটিং থাকতো তাহলে সে অবশ্যই জানতো। পুলিশের সন্দেহে মনোজ ঝা চলে আসে, যে নরেশের দূর সম্পর্কের আত্মীয়, যে 10 বছর ধরে শর্মা পরিবারের ঘনিষ্ঠ হলেও গত 1 বছর ধরে নরেশ তাকে বিশ্বাস করতে পারছিল না, আর ওকে বাড়ি থেকে বেরিয়েও যেতে বলেছিল। কিন্তু তবুও মনোজ ঝা ওই বাড়ি ছেড়ে যায় না, কারণ নরেশের স্ত্রী কবিতা এটা চাইতো না যে মনোজ বাড়ি থেকে চলে যাক। মনোজই সেই ব্যক্তি যার সঙ্গে নরেশের শেষবারের মতো কথা হয়েছিল। মনোজ ঝা সেই শেষ ফোন কলের কথা পুলিশের কাছে বলে, যেটা নরেশ বাড়ি থেকে বেরোবার আগে এসেছিল। এই ফোন কল এই কেসের প্রধান প্রমাণ হয়ে ওঠে। তার সাথে মেডিকেল স্টোর আর কবিতাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় নরেশ শর্মার ঘুমের কোনো সমস্যা ছিল না, আর উনি ঘুমের ওষুধও কখনো খেতেন না। তখন নরেশ শর্মার বিজনেসের ইনভেস্টিগেশন করা হয়, আর তাতে পুলিশ জানতে পারে যে নরেশের এক্স পার্টনার কুরেশি আর নরেশের মধ্যে ঝামেলা চলছিল। নরেশ শর্মা মার্ডার কেস জট পাকাতে থাকে যখন ফতেপুরের এসপির কাছে একটা চিঠি আসে, যা নরেশ নিজেই নিজের মৃত্যুর একদিন আগে লিখেছিলেন। চিঠিতে উনি লিখেছিলেন ওনার প্রাণ সংশয় রয়েছে আর ওনার পুলিশ প্রোটেকশন প্রয়োজন। পুলিশ আরও একবার বিস্ময়ে হতবাক হয়ে যায়। নরেশের স্ত্রী কবিতা আর আত্মীয় মনোজ বলে যে তারা না তো এই চিঠির ব্যাপারে জানেন, না তার জীবন সংশয়ের ব্যাপারে। নরেশের কাছের লোক অমিতাভ তিওয়ারিও এটাই বলেন যে উনি এই ব্যাপারে কিছুই জানেন না। চিঠিতে নরেশ পরিষ্কার ভাষায় নিজের এক্স পার্টনার কুরেশি আর বিরোধী দলনেতা মজিদ সালাউদ্দিন এবং কিছু ব্যাংক অফিসারের নাম বলেন, যাদের থেকে ওনার জীবন সংশয় হতে পারত। কুরেশি আর মজিদ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ নরেশ শর্মার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে, আর এই কেসের অন্যদিকে আশার আলো দেখা যায়। আর জানা যায় যে নরেশ শর্মার ঋণের বোঝায় জর্জরিত। সম্প্রতি উনি কনস্ট্রাকশন ব্যবসা শুরু করেছিলেন, আর তাতে প্রচুর টাকাও খাটিয়েছিলেন। এই অ্যাঙ্গেলে আরও ইনভেস্টিগেশন করার আগেই পুলিশ আরও একটা ভয়ঙ্কর ঝটকা খায়। এবার তারপর স্যার 44468789 এই নাম্বারটা ট্র্যাক হয়ে গেছে। হ্যালো, কার নাম্বার? স্যার নরেশ শর্মার। নরেশ শর্মার নিজের? ইয়েস স্যার, ওই সিম কার্ড নরেশ শর্মার নামেই রেজিস্টার আছে। অ্যাড্রেসটা ওনারই। স্যার সিম কার্ড নরেশ শর্মারই আর অ্যাড্রেসও ওনারই। 44468789। কেউ খুব বড় খেলা খেলছে প্রতাপ। কেউ মিথ্যে কথা বলছে, কেউ গল্প তৈরি করছে, আর অবশ্যই কাউকে না কাউকে ট্রিগার চাপতে বাধ্য করা হয়েছে। কেউ নরেশ শর্মা নামে সিম কার্ড কিনেছে আর তার অ্যাড্রেসও ব্যবহার করেছে স্যার। খুব প্ল্যান করে কাজটা করেছে স্যার। হ্যালো, না ইন্সপেক্টর, ওর শুধু দুটো নম্বরই ছিল, সেই দুটোই আপনাদের জানা। মালওয়াতে যাওয়ার আগে মিস্টার শর্মাকে যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেই নাম্বারটা ওনার নামে রেজিস্টার করা, অ্যাড্রেসও এখানকার। কেউ কোনো গেম খেলছে আমাদের সাথে ইন্সপেক্টর। আমাদেরও তেমন মনে হচ্ছে। নিশ্চয়ই ওর কোনো শত্রু হবে। শত্রু? মিস্টার শর্মা, আপনি কিন্তু নিজের কথা ঘোরাচ্ছেন। ইন্সপেক্টর, আগে আমারও তো মনে হতো যে ওর কোনো শত্রু নেই, কিন্তু এখন মনে হচ্ছে যে নিশ্চয়ই ওর কোনো শত্রু আছে, আর সেই শত্রু বন্ধুর মুখোশের আড়ালে। তৃতীয় নম্বরটা তো উনি কখনো দেননি। আমার কাছে তো ওনার দুটো নাম্বারই ছিল। আর ঘুমের ওষুধ? নরেশ বাবু কি ঘুমের ওষুধ নিতেন? আমার সামনে তো কখনো নেননি। না এইসব ব্যাপারে উনি আমাকে কোনো কিছু বলেছেন। আমাদের দাদার ব্যাপারে এখন এমন এমন কথা সামনে আসছে যেরকমটা উনি ছিলেনই না।
আমার তো মনে হচ্ছে এটা একটা বড় ষড়যন্ত্র। কেউ আমার দাদার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমরা সব করা ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার চেষ্টা করছি, কিন্তু খুনের আগে পুলিশকে ভুল পথে চালনা করার জন্য আলাদা করে প্ল্যান করা হয়েছিল। কিন্তু সবকটা প্রমাণই একটা অন্ধকার গলিতে গিয়ে শেষ হচ্ছে, আর এমন বিকল্প তৈরি হচ্ছে যাতে ধোঁয়াশা বাড়ছে। ইন্সপেক্টর, আপনি সেসব লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন যাদের নাম আমার দাদা চিঠিতে লিখে গেছেন? হ্যালো, নরেশ শর্মা আর মাজিদ সালাউদ্দিন দুজনেই আলাদা পার্টির ক্ষমতাশালী নেতা। শত্রুতা তো স্বাভাবিক স্যার। কোনো বিশেষ ঝগড়া পার্সোনাল লেভেলে? হ্যাঁ স্যার, 3 বছর আগে। 3 বছর আগের কথা। আমি নরেশ শর্মাকে মিউনিসিপ্যাল ইলেকশনে হারিয়েছিলাম। এটাই কি একমাত্র কারণ যাতে নরেশ শর্মা থানায় আপনার বিরুদ্ধে অভিযোগ করেন? ইন্সপেক্টর সাহেব, রাজনীতিতে অনেক সময় পরাজয়ও গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর সব পরাজিত ব্যক্তির কাছে তার হেরে যাওয়ার কারণটা একটা ষড়যন্ত্র বলেই মনে হয়। আর বিজেতারও কিন্তু একই ভয় থাকে যে পরাজিত ব্যক্তি তার জীবনহানির কারণ না হয়ে দাঁড়ায়। আপনার কি ওনার থেকে কোনো ভয় ছিল, বা আপনার থেকে ওনার? আমি হলাম পার্টির লিডার এই এলাকার, জনসাধারণের সেবা করে বেড়াই। নরেশ শর্মাও একই কাজ করত। আমার বিরোধী পক্ষ আর আমাদের মতো লোক রাজনৈতিক শত্রুতার মীমাংসা এত খোলাখুলি করি না ইন্সপেক্টর সাহেব। আপনাকে একটা কথা বলি ইন্সপেক্টর সাহেব, আমি আর নরেশবাবু দুজনেই রাজনৈতিক প্রতিপক্ষ, আর রাজনৈতিক শত্রুতার মীমাংসা নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত ফল দেয়। এই গুলি টুলি চালিয়ে প্রাণে মেরে ফেলা, এতে কোনো কাজ হয় না। উনিও চাইতেন আমাকে নির্বাচনে হারাতে। আমরা একে অপরের দিকে বন্দুক কখনো উঠাইনি। তাহলে নরেশ শর্মার উপর বন্দুক ধরেছিল কে? এখন সেটা বার করা তো আপনার কাজ সাহেব। এমনিতে এই সব কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু নাগরিক হবার জন্য একটা খবর দিতে পারি আপনাকে। বলুন, আমি শুনছি। সম্প্রতি নরেশ শর্মা ধার দেনায় একেবারে ডুবেছিলেন। যখন থেকে উনি এই কনস্ট্রাকশন লাইনে আসেন, লোকসানের পর লোকসান হয় ওনার। আর এই লোকসানের কারণে খুব দুশ্চিন্তায় থাকতেন উনি। একজন রাজনৈতিক প্রতিপক্ষ হবার জন্য এই খবর ছিল আমার কাছে, যেটা আপনাকে আমি দিচ্ছি। এবার আপনি দেখুন। আমি এটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছি। পুলিশ ক্লিয়ারেন্সের দরকার। স্যার, লোন তো ছিল ওনার, টোটাল 60 লাখ, সুদ সমেত প্রায় 1 কোটি টাকা। ঝামেলা তো হয়েছিলই স্যার, অবশ্যই হয়েছিল। আর আমার রাগের যথেষ্ট কারণ ছিল। নরেশ বাবু আমার পার্টনারশিপটাকে ক্লোজ করতেই দিচ্ছিলেন না। টাকার প্রয়োজন তো দুজনেরই ছিল, ব্যবসা চলছিল না। এই দোকানটা বিক্রি হয়ে গেলে তাহলে টাকা আসতো, ব্যাপারটা আপাতত সামনে যেত, কিন্তু করলো না। আর ওই দোকানটা বিক্রি করতে পারছিলেন না কারণ বন্ধক রেখেছিলেন। উনিই তো বন্ধক রেখেছিলেন। উনি ওনার কনস্ট্রাকশন লাইনের জন্য টাকার দরকার ছিল, উনি আমাদের পার্টনারশিপের দোকান বন্ধক দিয়ে দিলেন। খুরেশিবাবু, মনে হচ্ছে আপনার রাগ এখনো কমেনি। রাগটা আমার এতটাও বেশি ছিল না স্যার যে আমি নরেশবাবুকে হত্যা করব। যদি আপনি এরকমটা ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। খুরেশিবাবু, আমি আপনাকে সন্দেহ কেন করব না? কারণ স্যার, আমি যদি নরেশবাবুকে হত্যা করাতাম তাহলে তো আমার তো কোনো লাভ হতো না স্যার, কারণ দোকান তো বন্ধকই ছিল, ব্যাংকের প্রপার্টি। আর স্যার, আমি বিজনেসম্যান, আমার নজর লাভের দিকে। আর কাউকে খুন করে ফেলা সেটা নিশ্চয়ই লাভের ব্যবসা নয়। স্যার, 44468789 নাম্বার স্ক্যান করেছি। হ্যালো, নরেশ শর্মার নাম্বার থেকে এই নাম্বারে ফোন করা হয়েছিল 21শে অক্টোবর, মার্ডারের ঠিক একদিন আগে। তো পরিষ্কার যেটা নরেশ শর্মার নাম্বার নয়। হ্যাঁ স্যার, কেননা এই দুটো কল ছাড়া এই নাম্বারে আর কোনো আউটগোয়িং নেই, ইনকামিংও না। তাহলে হয়তো এই নাম্বারটা শুধু অপরাধ করার জন্য ব্যবহার হয়েছে। স্যার, আরেকটা কোইন্সিডেন্সও আছে। সেটা কি? স্যার, এই জালে নরেশ শর্মার ফোনের লোকেশনটা মালমা এলাকা দেখাচ্ছে, ঠিক সেই জায়গাটা যেখানে হত্যা হয়েছে। স্যার, আমি হ্যান্ডসেটের IMEI নাম্বারটা চেয়ে পাঠিয়েছি, হয়তো তাতে আমরা হ্যান্ডসেট ব্যবহারকারী সন্ধান পেতে পারি। আমাদের এই কেসটা উল্টো দিক থেকে সলভ করতে হবে। আমার মনে হয় খুরেশি আর সালাউদ্দিন দুজনেই অন্ধকলি, যেখানে জেনে শুনে আমাদের পাঠানো হয়েছিল। আপনি ঠিক বলছেন স্যার, কারণ আমাদের খোঁচরদের নেটওয়ার্ক আর সেলফোন রেকর্ড, এই দুজনের ইনভলভমেন্ট কোথাও দেখা যাচ্ছে না। তাহলে বেঁচে রইল ব্যাংক অফিসার্স। স্যার, নরেশ শর্মা পিপলস ব্যাংক থেকে 20 লাখ টাকা লোন নিয়েছিল 2 বছর আগে, আর এরপরে আরও অনেক ব্যাংক থেকে আরও অনেক টাকা লোন নেওয়া হয়েছে।
ইন্সপেক্টর, মিস্টার নরেশ শর্মা আমাদের কাছ থেকে 2 বছর আগে 20 লাখ টাকা লোন নিয়েছিলেন, আর আজ পর্যন্ত একটা কানাকড়ি উনি ফেরত দেননি। তাহলে আপনিই ভাবুন সুদ কতটা বেড়ে গেছে। সেই জন্য আপনি রিকভারি এজেন্টকে ওনার পেছনে লাগিয়ে দেন। আরে উনি কোনো চাওয়ালা বা রিক্সাওয়ালা ছিলেন না, একজন পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন। আর এরকম লোকের সঙ্গে আমাদের যে রিকভারি এজেন্ট আছে না, তারা ভদ্রভাবে ব্যবহার করে। আমাদের রিকভারি এজেন্ট ওনাকে বোঝাচ্ছিল যাতে উনি লোনটা শোধ করে দেন, কিন্তু ওনার যে বিজনেস ছিল কনস্ট্রাকশনের, ওটা খুবই লসে রান করছিল। মালবাতে ওনাদের কিছু জমি আছে, তাতে কনস্ট্রাকশনের কাজ করাতে চাইছিলেন। এই জয়নাথ বাবু কন্ট্রাক্টর, ওনারই কাজটা করার কথা ছিল। অন্য ব্যাংক থেকেও লোন নিয়েছিলেন উনি? আরে ওটাই তো সমস্যা, মিস্টার নরেশ শর্মা কখনো ডিক্লিয়ারই করেননি। এইটা তো আমি অন্য সূত্র থেকে জানতে পেরেছি। তো ওই সূত্রগুলো আর আপনি মিলে খুব ভালো করে ঠান্ডা মাথায় মিস্টার শর্মাকে প্রাণে মারার হুমকি দিতে থাকেন। দেখুন ইন্সপেক্টর, আমরা ব্যাংক, আমরা কোনো মাফিয়া গ্রুপ বা গুন্ডা নই। আমরা নোটিশ পাঠাই। দেখুন আমাদের লোকসান হচ্ছিল, তাই আমরা সেটা আটকানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, এটা সত্যি যে ওনার উপর রিকভারির জন্য প্রেশার দেওয়া হচ্ছিল, কিন্তু মিস্টার নরেশ শর্মার মৃত্যু আমাদের পার্মানেন্ট লোকসান করে দিয়েছে। সেটা কিভাবে? ওই চিঠিটা যেটা আপনাদের মনে হচ্ছে, যেটা মিস্টার নরেশ শর্মা এসপি সাহেবকে লিখে পাঠিয়েছেন, যার মধ্যে ওই ব্যাংক অফিসিয়ালদের কথা বলা হয়েছে মার্ডারের বিষয়ে। ওই লেটারটা একদম ননসেন্স। এখন আপনারাই বুঝুন, নরেশ শর্মার মৃত্যুতে আমাদের রিকভারির যে চান্সটা ছিল, তারও তো মৃত্যু হলো। আমরা তো পয়সা পেলামই না। কিন্তু যদি কেউ পয়সা পেতে পারে, তবে সেটা হলো তারা যারা ইন্স্যুরেন্স থেকে পয়সাটা পাবে। এখন আপনারা হিসাব করে দেখুন। এই কেসের প্লটকে রিভার্স অর্থাৎ শেষ থেকে শুরু পর্যন্ত ট্র্যাক করার চেষ্টা হচ্ছিল, যদিও প্রতিটা লিড, প্রতিটা প্রমাণ পুলিশকে কোনো ডিটেল দিতে পারছিল না। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে নিজেদের মধ্যে শত্রুতা আর রাজনৈতিক শত্রুতার অ্যাঙ্গেল ততটা মজবুত ছিল না যতটা টাকার অ্যাঙ্গেল ছিল। নরেশ শর্মার মৃত্যুর ফলে কারো প্রচুর টাকা ফায়দা হওয়ার ছিল। কারা ছিল তারা? কি ছিল সেই ষড়যন্ত্র? 6-7টা ইন্স্যুরেন্স পলিসি ছিল, সব মিলিয়ে 80 লাখ। 60 লাখের ব্যাংক লোনস, ইন্টারেস্ট মিলিয়ে 1 কোটি। হ্যাঁ ছিল তো। নরেশ শর্মার মৃত্যুতে যদি কারো সবচেয়ে বেশি সুবিধা হয়ে থাকে, তাহলে সেটা হলো আপনার। কি বলছেন এসব ইন্সপেক্টর? আমি ওই সমস্ত ইন্স্যুরেন্স পলিসির কথা জানতামও না। জানতেনও না, কিন্তু তাও ইন্স্যুরেন্সের সব টাকা তো আপনারই পাওয়ার কথা ছিল। আমি ওর ফিনান্সিয়াল বিষয়ে কিচ্ছু জানতাম না। আমি তো এটাও জানতাম না যে ও এতটা লোন নিয়েছে, আর সেই ব্যাপারে ও টেনশনে আছে। এই সমস্ত ব্যাপার আমি জানতামই না। ইন্স্যুরেন্স তো দূরের কথা। কেউ তো নিশ্চয়ই আছেন যিনি ওনার ফিনান্সিয়াল ডিটেলসটা জানেন। এটা কি ইন্সপেক্টর? আমরা তো খুঁজতে খুঁজতে হঠাৎই কাগজগুলো পেয়ে গেছি। আচ্ছা, ঠিক তখনই পেলেন যখন নরেশ শর্মাকে মার্ডার করা হলো, তাই তো? এটা কি বলছেন আপনি? আরে নরেশ দাদার মৃত্যুর পর কাগজগুলো খোঁজা দরকার ছিল, তো খুঁজতে গিয়ে পেয়ে গেলাম। এটা কি খুব বড় অপরাধ হয়ে গেল নাকি? আগে না, কিন্তু নরেশ শর্মার হত্যা অবশ্যই অপরাধ, তাই তো সব কাগজপত্র আপনি পেলেন। এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মনোজবাবু। আমি একজন সিনিয়র লেকচারার, আমি ভালো রকম স্যালারি পাই, আর সেই স্যালারি দিয়ে আমি সংসার ভালোভাবে চালাতে পারি। আর এমনিতেও আমার বাচ্চারা বড় হয়ে গেছে, নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে। আমার স্বামীর ইন্স্যুরেন্স থেকে পয়সা হাতানোর কথা আমার মাথায় আসেনি। মাজিদ সালাউদ্দিন আপনার স্বামীর পলিটিক্যাল শত্রু, যিনি অনেক মার্জিনেই আপনার স্বামীকে হারিয়েছিলেন। আর আপনার স্বামী কুরেশির এক্স বিজনেস পার্টনার ছিলেন, যার দোকান বিক্রিকে কেন্দ্র করে আপনার স্বামীর সাথে ঝগড়া চলছিল। কিন্তু আপনার স্বামীর মৃত্যুতে কুরেশির কোনো লাভ হয়নি। আর আপনার স্বামী যে সমস্ত ব্যাংকগুলো থেকে লোন নিয়েছিল, সেই ব্যাংকগুলোরও এই মৃত্যু থেকে কোনো লাভ হয়নি, বরং লোকসান হয়েছে। তো আমি এটাই বলতে চাইছি কবিতা দেবী, এই সবাইয়েরই আপনার স্বামীর মৃত্যুতে কোনো লাভ হয়নি, বরং লোকসান হয়েছে, শুধু আপনি ছাড়া। কারণ ইন্স্যুরেন্সের টাকা আপনি পেতেন। ব্যাস ইন্সপেক্টর, বারবার কতবার একই কথা বলে যাবেন, একই অভিযোগ করবেন আমায়। আর প্রতিবারই আমি বলবো যে আমি ওর ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে কিচ্ছু জানতাম না। কোনো খবর? গোরখপুর থেকে কলকাতা পর্যন্ত সমস্ত সুপারি গ্যাংয়ের খবর নিয়েছি স্যার, কিন্তু কোনো খবর নেই স্যার। সুপারি দেয়নি স্যার। বন্দুক কারবারিদের কাছে খবর নিয়েছিলেন? বন্দুকের কারবারি তো সব পরিচিতই স্যার।
ওরাও সাফ সাফ বলে দিয়েছে যে নতুন খদ্দেরই আসেনি। ব্যবহার তো অবশ্যই করা হয়েছে। বন্দুকটা পুরনো স্যার, কিন্তু কাঁচা হাতের কাজ। আরে 2000ই পাওয়া যায়। নরেশ শর্মার মৃত্যুর ফলে কারো লাভ হওয়ার ছিল না, শুধুমাত্র ওনার স্ত্রী কবিতা ছাড়া, যে ইন্স্যুরেন্সের পুরো 80 লাখ টাকা পেতে পারতেন। কিন্তু পুলিশ কবিতা বা অন্য কারো দিকে ইশারা করার মতো কোনো প্রমাণ পাচ্ছিল না। না তো এই ব্যাপারটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল যে এই ওয়েল প্ল্যান মার্ডার কে করেছিল, কিভাবে করেছিল, আর কেনই বা করেছিল। এই অদ্ভুত হত্যাকাণ্ডকে নিয়ে পুলিশ ভীষণ চাপে পড়ে গিয়েছিল। একটা ব্যর্থ ব্যবসা, মাথার ওপর এতগুলো লোন, এমন মানুষের থেকে কারোর কিছু লাভ করার নেই। স্যার আরও একটা কথা। বলো। স্যার সবাই বলছে নরেশ শর্মা কনস্ট্রাকশন লাইনে কাজ করতো, মালবা এলাকায় জমি কিনেছিল, এটা ওটা। হ্যাঁ, তাতে খবরটা ভুল নাকি? স্যার একবার এই মালবা এলাকায় গিয়ে দেখবো। নরেশ শর্মার জমি খালি পড়ে আছে স্যার, আর এখানে কোনো কনস্ট্রাকশনও হচ্ছে না। তাহলে এতদিন ধরে কন্ট্রাক্টর কি করছিল? জয়েশনাথ, ওকে একবার ডেকে পাঠাও। এবার আমি সন্দেহের তীর ঠিক জায়গায় নিশানা করতে পারছি। ঠিক আছে স্যার। তুমি নরেশ শর্মার কন্ট্রাক্টর ছিলে, কিন্তু জমিতে কোনো কাজই শুরু করোনি, এমনকি হাতও দাওনি। কি করে শুরু হবে? মাল, লেবার এসবের জন্য পয়সা লাগে। নরেশবাবু তো খালি বলতেন পয়সা দিয়ে দেবো, পয়সা দিয়ে দেবো, কিন্তু পয়সা তো উনি দেনই নি। 22 অক্টোবর মালওয়াতে তুমি কি করছিলে, যেদিন নরেশ শর্মার মৃত্যু হয়? মনে হয় কিছু হয়েছে। স্যার, মিস্টার অমিতাভ তিওয়ারি এসেছিলেন আমার কাছে। উনি বললেন চলো ওই জমিটা একবার দেখতে যাব, নতুন করে সার্ভে করব, তাড়াতাড়ি কাজ শুরু করব। এই জন্যই গেছিলাম। টাকা ছাড়া কাজ কি করে শুরু করতে? স্যার আমি সাধারণ মানুষ, কন্ট্রাক্টর, যা বলা হয় তাই করি। এইসব কথা যদি কেউ জানে তবে সেটা মিস্টার অমিতাভ তিওয়ারি। মোটামুটি 1 সপ্তাহ আগে আমার দাদা বলেছিলেন যে পয়সা চলে আসবে, তুমি কাজ শুরু করো। খুব অদ্ভুত ব্যাপার, আপনিও মালওয়া যাচ্ছিলেন আর নরেশবাবুও মালওয়া যাচ্ছিল, কিন্তু আপনি এই ব্যাপারে কিছুই জানতেন না। অথচ আপনিই ছিলেন ওনার সবচেয়ে কাছের লোক, পার্সোনাল লেভেলেও। তাহলে একটা কথা বলুন তিওয়ারি বাবু, আপনি কি একবারও মিস্টার শর্মাকে বলেছিলেন যে আপনি জমিতে যাচ্ছেন কন্ট্রাক্টরকে নিয়ে? হ্যাঁ, আমি বলেছিলাম ওনাকে। এটা তো আরো অদ্ভুত ব্যাপার। আপনি ওনাকে বলেছিলেন আপনি মালওয়াতে যাচ্ছেন, কিন্তু উনি আপনাকে একবারও বললেন না যে উনিও যাচ্ছেন। আর তার ওপর কাকতালীয়ভাবে আপনি ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন যেখানে ওনাকে মেরে ফেলে রাখা হয়, আর খুবই ক্যাজুয়ালি আপনি সেখানে গিয়ে দেখলেন। হচ্ছেটা কি? এখানে আজব কোনটা লাগছে আপনার? কাকতালীয় হতে পারে না? মিস্টার নরেশ শর্মার শরীরে ঘুমের ওষুধের ওভারডোজ পাওয়া গেছে, তারপর ওনাকে গুলি করা হয়, তারপর গলা টিপে ওনাকে খুন করা হয়। আর কেউ জানতেনই না যে কেন মিস্টার নরেশ শর্মা মালওয়া যাচ্ছিলেন। তারপর কাকতালীয়ভাবে তুমি ওখান থেকেই যাচ্ছিলে, তাও একটা অজুহাত নিয়ে, যে হলো কন্ট্রাক্টর জয়েশনাথ। ইন্সপেক্টর, এই আপনি কি বলছেন? আমাদের সন্দেহ একটাই, যে যার সঙ্গে দেখা করতে মিস্টার নরেশ শর্মা মালওয়াতে যাচ্ছিল সেটা তুমি। ইন্সপেক্টর, এই কথাটা একেবারে মিথ্যে। নরেশ শর্মাকে যে সিম কার্ড দিয়ে ফোন করা হয়েছিল 4446878990, সেই নাম্বারটা তুমি ব্যবহার করছিলে, আর এই সিম কার্ডটা তুমি নরেশ শর্মার নামে আর ওনার ঠিকানা দিয়ে কিনেছিলে। স্যার মোবাইলের IMEI নাম্বারটা ট্র্যাক ডাউন করা হয়েছে, যেটা দিয়ে নকল নরেশ শর্মার নাম্বার 4446878990 ব্যবহার করা হচ্ছিল। সেটা কোন নাম্বার? 4457876889। কার? অমিতাভ তিওয়ারি। এবার তোমার খেলা শেষ। তুমি যা যা করেছো এতদিন সব আমাদের খুলে বলো এক্ষুনি। হ্যালো দাদা, আমরা মালবাতে পৌঁছে গেছি। আমিও বেরোচ্ছি এক্ষুনি। নরেশ শর্মার কাছের লোক অমিতাভ তিওয়ারি এই খুনের ষড়যন্ত্রে যুক্ত ছিল, কিন্তু এই খুনের পিছনে আসল রহস্য কি? আর ওই ঘুমের ওষুধেরই বা কি রহস্য? তারপর পিস্তলের গুলি, গলা টিপে হত্যা, নরেশ শর্মা কিভাবে এই মৃত্যুর জালে আটকে পড়লেন? গুলি মারার পরও উনি মরেননি, শ্বাস চলছিল।
ব্যাস ব্যাস সাহেব, সাহেব চলে গেছে, মরে গেছে। আর ওই ঘুমের ওষুধগুলো? ওটার সাথে আমার কোনো সত্যি যোগাযোগ নেই। দাদা মনে হয় বাড়ি থেকে খেয়ে এসেছিলেন। তো মিস্টার নরেশ শর্মা ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসছিল। হ্যাঁ। যদি ওনার ঘুমের সমস্যা থাকে তাহলে ওষুধ রাতে নেবেন, এত সকাল সকাল কেন? তাও আবার এতগুলো ঘুমের ওষুধ, তার ওপর নিজে বাইক চালিয়ে তোমার সঙ্গে দেখা করতে মালও আসছিল। এটা কি ননসেন্স? যদি ওনার ঘুমের সমস্যা থাকে তাহলে ওষুধ রাতে নেবেন, এত সকাল সকাল কেন? তাও আবার এতগুলো ঘুমের ওষুধ, তার ওপর নিজে বাইক চালিয়ে তোমার সঙ্গে দেখা করতে মালও আসছিল। এটা কি ননসেন্স? দেখুন ইন্সপেক্টর, আমি আমার দাদাকে মারিনি। 20 বছরের সম্পর্ক ছিল ওনার সাথে আমার। আমি সত্যি বলছি, আমি ওনাকে মারিনি। উনি নিজেই নিজেকে মেরে ফেলেছেন। হ্যালো, যা খালি চোখে দেখা যায় তা ঘটে না, আর যা ঘটে তা প্রায়শই অবাক করে দেয়। এই ষড়যন্ত্রের জট ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভিকটিম নিজেই নিজের খুনের প্ল্যানিং করেছিলেন, আর এমন এমন প্রমাণ রেখে গিয়েছিলেন যাতে পুলিশ ইনভেস্টিগেশন ভুল পথে চালিত হয়। প্রতিটা ভুল প্রমাণকে খুবই চালাকির সঙ্গে রাখা হয়েছিল। এই সব কিছু দাদার কথাতেই হয়েছিল। এই সমস্ত প্ল্যান ওনারই বানানো ছিল। দাদা, ফোনটা না ধরলে সমস্যা তো দূর হয়ে যাবে না? অমিতাভ, কি জবাব দেব? আমার কাছে বলার মতো কিচ্ছু বাকি নেই। আমার দোকান বন্ধক রয়েছে, বাড়ি বন্ধক রয়েছে, আর ব্যাংক এ দুটোকেই ক্রোক করার কথা বলছে। এগুলো সব সময়ের খেল দাদা, ধৈর্য রাখুন, সব ঠিক হয়ে যাবে। না অমিতাভ, এত বছর ধরে অনেক পরিশ্রম করে তিল তিল করে আমি যেটা গড়ে তুলেছি সেটা আজ আমার চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমার স্বপ্ন আজ ধুলোয় মিশে যাচ্ছে। আমি এই দিন আর চোরাবালি থেকে কোনোদিন বেরোতে পারবো না। আর কি বলবো তোমার কবিতা বৌদিকে আর আমাদের ছেলে মেয়েকে, যে আমাদের ঘাড় ধরে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে? না দাদা, এরকম সময় কখনো আসবে? সময় এসে গেছে অমিতাভ। ঋণ আজ 1 কোটি ছাড়িয়ে গেছে, আর শোধ করার মতো একটা পয়সাও আমার কাছে নেই। দেখো অমিতাভ, তুমি হলে আমার সবচাইতে পুরনো বন্ধু। আমার তোমার সাহায্য চাই অমিতাভ। দাদা, আপনি খুলে বলুন আমাকে, আপনি হুকুম করুন, আপনি যা বলবেন আমি সেটাই করব। গত কয়েক বছরে বেশ কতগুলো ইন্স্যুরেন্স পলিসি করেছি, সব মিলিয়ে প্রায় 80 লাখের মতো হবে। দাদা, আমি ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? এই পলিসি থেকে যে টাকাটা আসবে তা দিয়ে ঋণের বোঝা অনেকটাই কমবে। কিন্তু দাদা, জীবন বীমার টাকা তো তখনই পাওয়া যায় যখন আমি মরে যাব। আরে না না দাদা, আপনি কেন এগুলো ভাবছেন? দেখুন দাদা, এসব চিন্তা তো আনবেন না। অমিতাভ, মরতে তো আমাকে হবেই। আমি না মরলে এই পলিসিগুলো ক্যাশ হবে না। দেখুন দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম উল্টোপাল্টা কেন বলছেন আপনি? কিন্তু একটা সমস্যা আছে যে আমি আত্মহত্যা করতে পারবো না। আত্মহত্যা করলে এই টাকাটা আমি পাবো না, তাই আমার মৃত্যুটা অন্য কারোর হাতেই হতে হবে। মার্ডার। আমি ওনাকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম, অনুনয় বিনয় করেছি, হাত পা ধরেছি, কিন্তু উনি একবার মনস্থির করে ফেললে ওনাকে আর কেউ বদলাতে পারে না। আমি ওনাকে আটকাতে পারিনি, ওনার কথাতেই রাজি হয়ে গেলাম। এই নাও, তুমি এটা ব্যবহার করো, আর কাজ হয়ে গেলে তুমি এটাকে অবশ্যই ভেঙে ফেলে দেবে। আর পুলিশ যদি সিম কার্ডটা ট্রেস করে ফেলেও তাহলে নাম আর ঠিকানা আমারই বেরোবে। দেখুন দাদা, আমি নিজের হাতে এই কাজ করতে পারবো না। তাহলে এমন একজন লোকের হাত দিয়ে করাও যাকে কখনোই ধরা যাবে না। এটা কি বলছেন সাহেব? পুরো 10,000 টাকা পাবি। কিন্তু সাহেব, আমাদের বড় সাহেব নরেশ বাবুকে। কোনো কিছু ভাববার আর বলার দরকার নেই, তুমি পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। আমাকে মাফ করবেন সাহেব, আমার ভীষণ ভয় করছে। আরে আমি আছি তো, আর ভয়ের কি আছে? আর 10,000 টাকা কোনো ছোট অ্যামাউন্ট নয়। প্রণাম
প্রণাম দাদা। লোক ঠিক করা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আমাদেরই গ্রামের আর বিশ্বাসযোগ্য। ঠিক আছে, কাল সকালে কাজটা যেন করে। আচ্ছা দাদা, আমি কাল তোমাকে নিতে আসবো। আমি আপনাকে এটা জানাতে চাই যে আমার জীবনহানির সম্ভাবনা রয়েছে। আমাকে প্রাণে মেরে দেবার পরিকল্পনা চলছে। আমার এক্স বিজনেস পার্টনার এম.এ. কুরেশি আর এলএন পার্টি লিডার মাজিদ সালাউদ্দিন আর কিছু ব্যাংক অধিকর্তা হয়তো আমার প্রাণ নাশের চেষ্টা করবে। আমি যথেষ্ট ভীত হচ্ছি, বাঁচা শক্ত হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি নিরাপত্তা চাই। হ্যালো, তৈরি? হ্যাঁ দাদা, সব বুঝিয়ে দিয়েছি। ভয় পেও না। হ্যাঁ? না। ভয় পেও না। হ্যাঁ? না। আরে এত ভয় পাচ্ছ কেন ভাই? চালাও চালাও, গুলি চালাও। সাহেব, মাফ করবেন আমাকে, আমি এটা পারবো না। ঠিক আছে, আমি ঘুরে যাচ্ছি। হ্যাঁ, এবার পিঠে চালাও গুলি। আরে আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে রেখেছি, আমি বুঝতেও পারবো না। নাও ট্রিগার টেপো। চালাও গুলি, চালাও চালাও গুলি। ব্যাস ব্যাস সাহেব, সাহেব চলে গেছে, মরে গেছে। পরের বাসটা ধরে গ্রামে চলে যা, আর যদি কাউকে কিছু বলিস তো। আর আমার বাকি টাকা সাহেব? আমি তোর বাড়িতে পৌঁছে দেবো, এখন যা এখান থেকে। ঠিক আছে। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম কন্ট্রাক্টর জয়শনাথকে সঙ্গে নিয়ে, আর এটাই দেখার জন্য যে লোকজন লাশটাকে দেখেছে কিনা। আর তখনই আপনারা পৌঁছে যান। আমার প্রথম থেকে সন্দেহ ছিল, কেউ না কেউ তো মিথ্যে কথা বলছে আর গল্প বানাচ্ছে। আই ডোন্ট বিলিভ দিস। বাবা নিজের মার্ডার প্ল্যান নিজে কি করে করবে? ও তো একবারও আমার সাথে ওর ফিনান্সিয়াল প্রবলেম ডিসকাস করেনি। জানি না ভরসা করেনি নাকি আমাদের বিরক্ত করতে চায়নি। যদি আমি একটুও জানতে পারতাম, এই ঋণটা বাড়তে দিতাম না। তাহলেও মা, এই নিজের মার্ডারের প্ল্যান করা, ঘুমের ওষুধ, নিজের পিঠে গুলি মারতে বলা ইম্পসিবল মনে হচ্ছে। আমি এই থিওরিটা মানতে পারছি না।
আমার মনে হয় পুলিশের ইনভেস্টিগেশন এখনো বাকি আছে। নিশ্চয়ই কেউ মিথ্যে বলছে, গভীর ষড়যন্ত্র চলছে। পুলিশ এই কেসে খুব শীঘ্রই চার্জশিট ফাইল করতে চলেছে। মার্ডার ওয়েপন, সেই বন্দুকও উদ্ধার করা হয়েছে। নরেশ শর্মার বিধবা স্ত্রী কবিতা শর্মা এই কথাটা বিশ্বাস করতে পারছেন না যে ওনার স্বামী নিজের খুনের প্ল্যানিং করেছিলেন। উনি আরো জোরদার তদন্তের দাবি করেছেন, কিন্তু পুলিশের কাছে বন্দুক চালানো কমল কুমার আর নরেশের কাছের লোক অমিতাভ তিওয়ারির দোষ স্বীকার করে নেওয়া কাগজে নথিভুক্ত রয়েছে, যাতে তারা এই কনস্পিরেসির প্রত্যেকটা ডিটেল বলেছেন। এখন ইন্স্যুরেন্স পেমেন্টের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা লোক নিজের মার্ডারের পুরো প্ল্যান করেছিল যাতে তার পরিবার ঋণ শোধ করতে পারে, কিন্তু সেই প্ল্যানের সত্য উদ্ঘাটন হলো। যা যা প্রমাণ বপন করা হয়েছিল তদন্তকে বিপথে চালনা করার জন্য, সেই প্রমাণ থেকে সত্যিটা বার করে পুলিশ এই কেসটা ক্র্যাক করে। একটা প্রাণ গেল, বিশ্বস্ত বন্ধুও জেলে রয়েছে, আর বন্দুকের ট্রিগার টানা গরিব মানুষটাও জেলে রয়েছে, যে 10,000 টাকার সঙ্গে নিজের অনেক স্বপ্নকে সফল করার স্বপ্ন দেখছিল। কিন্তু এখন সবার স্বপ্ন চুরমার হয়ে গেছে। যখন ঋণ বেড়ে চলে আর তাকে শোধ করার কোনো উপায় থাকে না, তখন সাধারণ ব্যাপারে মানুষ অস্থির হয়ে ওঠে। কিন্তু এই ধরনের জঘন্য আর নিন্দনীয় বিকল্প কোনোদিন কাজে আসে না। এটা শুধু মানুষের দুঃখ আর কষ্টের ভারকে আরও বাড়িয়ে দেয়, ঋণের বোঝাকে আরও বাড়িয়ে দেয়, বিশেষ করে সেই মানুষদের জন্যে যারা কাছের, যেমন স্ত্রী, সন্তান, ভাই, বোন, মা, বাবা। আর এমন ধারণা করা মূর্খতা যে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ঋণ শোধ করা যাবে। ঋণ শোধের একটাই পদ্ধতি রয়েছে, পরিশ্রম আর সাশ্রয়। আর সবচেয়ে ভালো উপায়, ততটা ঋণ নেওয়াই উচিত নয় যেটা আমরা শোধ করতে পারবো না। একটা খুব পুরনো এবং প্রচলিত প্রবাদ আছে যে নিজের আয় বুঝে নিয়ে তবেই ব্যয় করা উচিত। আর আজকের জীবনে এই গুরুমন্ত্রটা মেনে চলা উচিত। আমরা কখনোই বলছি না যে আপনারা নিজেদের ক্ষমতাকে অবিশ্বাস করুন, কিন্তু পরিস্থিতিকে বোঝা আর প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেওয়াও অনেক বড় একটা গুণ, যেটা সবার মধ্যে থাকে না, বিশেষ করে টাকার ব্যাপারে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা কেসের সঙ্গে।